রক্তনালীতে সামান্য একটু চর্বি জমে গেলেই আপনার ব্লক হয়ে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। ঔষধ বিক্রির নামে যে যৌন অক্ষমতার কথা বলছে, যে হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে হচ্ছে কিনা, ওই কোষ ইনসুলিনকে রিজেক্ট করবে বা বাধা দিবে বা রেজিস্ট্যান্স দিবে যে তুমি আর সুগার ঢুকাবে না, কারণ ইনসুলিন যদি দরজা খুলে না দেয় তাহলে তো সুগারটা ঢুকবে না। দর্শক স্বাগত, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় ওজন কমানোর মূল মন্ত্র, স্বাস্থ্য সচেতন খাদ্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় সবার পরিচিত মুখ ডক্টর জাহাঙ্গীর কবির। আমরা চলে যাব আজকের এই বিষয় নিয়ে আলোচনা করতে। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাইব, ওজন বেড়ে গেলে আসলে কি কি ধরনের সমস্যাগুলো মানুষের সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে একটু যদি আমাদেরকে বলেন। তো প্রিয় দর্শক, আসলে ওজন বেড়ে গেলে অর্থাৎ কিসের ওজন এটা আমরা অনেকে বুঝি না। আমাদের যদি অতিরিক্ত চর্বি বেড়ে যায়, যেমন আপনি জিম করে মাসেল বিল্ড করলেন, আপনার ওজন 80 কেজি হলো, বাট দেখা যাচ্ছে যে আপনার মেটাবলিজম খুব ভালো, আপনার মেটাবলিক হেলথও ভালো, মেটাবলিক প্রোফাইল ভালো, আপনার কোনো ডিজিজ নেই, আপনার শক্তিও আছে যথেষ্ট, আপনি ঘুমাচ্ছেন ঠিক মতো, কিন্তু আবার দেখা গেল একটা লোক তার ওজন 80 কেজি, কিন্তু সে অতিরিক্ত মোটা, ভুঁড়িটা অনেক বড়, মাসেল তেমন নাই, হাত পা শুকনা শুকনা, কিন্তু ভুঁড়ির সাইজটা বেশি। অর্থাৎ এখানে আসলে বুঝতে হবে আগে ক্লিয়ার করে, অতিরিক্ত চর্বি যদি আমাদের শরীরে জমা হয়, সেটা লিভারে জমা হতে পারে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। রক্তনালীতে জমা হলে সেটার কারণে আমাদের স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। আর পেটের ভিতরে যেই চর্বি জমে বা চামড়ার নিচে, যেটাকে আমরা মেদ ভুঁড়ি বলে থাকি। তাহলে আর কোষের ভিতরে চর্বি জমে হয় ডায়াবেটিস। তো মূলত 60 থেকে 70টা রোগের মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, এবং সেটা এমনও হতে পারে যে কম ওজন, বাইরে থেকে দেখতে শুকনা, কিন্তু ভিসারাল ফ্যাট বেশি। তার ফলেও সেম 60 থেকে 70টা রোগের মূল কারণ হতে পারে যে তার ভিসারাল ফ্যাট বেশি, অতিরিক্ত চর্বি বেশি, খারাপ চর্বি বেশি, বা রক্তনালীতে চর্বি জমা, বা লিভারে চর্বি জমা, বা তার ভুঁড়ি বড়, বা ওবেসিটি। তো এই জন্যে আমরা যদি ক্লিন করে বলি একটা কথা যে ওজন বেশি মানে রুগী, তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকের ওজন আছে 95 কেজি, কিন্তু তার কোনো ডায়াবেটিস নেই। আবার অনেকের আছে 60 কেজি, বাট তার অলরেডি রিং পরানো 3টা, তার উচ্চ রক্তচাপও আছে, এবং তার ডায়াবেটিসও আছে। এই যে আপনি যেটা বললেন, অনেক ওজন হলেও অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে না, তাহলে কি আমরা বলবো যে ভালো চর্বি অথবা খারাপ চর্বি, যে চর্বির কারণেই কিন্তু আপনি বললেন যে সমস্ত রোগগুলো কিন্তু হচ্ছে, তাহলে কি এই ভালো চর্বি যদি থাকে সেই ক্ষেত্রে ওজন বেশি হলেও এটা রোগের কারণ হবে না, এমন কিছু কিনা? একদম খুব সুন্দর একটি পয়েন্ট আপনি বুঝতে পেরেছেন, এবং দর্শকদেরকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন যেই চর্বি আমাদের গঠন করতে লাগে, যেমন ধরেন কোলেস্টেরল। তা আমরা কি জানি কোলেস্টেরল সম্পর্কে, আপনার কি ধারণা? খুব খারাপ জিনিস, এবং আমরা সবসময় কোলেস্টেরল কমানোর ওষুধ খাই, চর্বি কমাতে চাই, তাই না? এবং অনেক সময় পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, যেমন ডায়াবেটিস বইতে লেখা আছে, বারডেমের যে একটা বই দেখবেন ওরা দেয় যে কুসুম ফেলে দিবেন, ডিমের কুসুমটা ফেলে দিবেন, তার মানে কুসুমটা একটা ফ্যাট, এবং এটা শরীরের জন্য খুব ক্ষতিকর। তারপরে অনেকে বলেন ঘি খাবেন না, স্যাচুরেটেড ফ্যাট খাবেন না, বা যেটা তেল জমে যায় সেই তেল অ্যাভয়েড করবেন। এখন দেখেন এফডিএ আমেরিকাতে ওরা যে নতুন ফুড পিরামিড, আগের যে ফুড পিরামিড ছিল এটাকে ফ্লিপ করে দিয়েছে। এখন আগে বলতেছে যে চর্বি খাওয়ার জন্য, প্রোটিন খাওয়ার জন্য, গুড ফ্যাট খাওয়ার জন্য, এবং তারা স্পষ্ট করে বলে দিয়েছে এটা কি গরুর চর্বি, এটা হচ্ছে আপনার বাটার বা ঘি, এটা হচ্ছে আপনার অলিভ অয়েল, কোকোনাট অয়েল। এখন স্যাচুরেটেড ফ্যাটকে যে 60 ইয়ার্স ধরে যে তারা বলছে খাওয়া যাবে না, সেটা থেকে তারা উল্টে গিয়েছে, এখন তারা বলছে স্যাচুরেটেড ফ্যাট খেতে হবে। এখন দেখেন একটু বলি যে কোলেস্ট্রল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়, কোলেস্ট্রল থেকে ভাইটামিন ডি তৈরি হয়। আমার যে কোষের গঠন, যে কোষের পর্দা, যেটা ঝিল্লি বা সেল মেমব্রেন, বাইলিপিড লেয়ার, কিন্তু ব্রেন কিন্তু আপনার চর্বি দিয়ে তৈরি। নার্ভের যে শীট, আমাদের যে নার্ভ থাকে, নার্ভের উপরে যেটা কাভারিংস থাকে, হ্যাঁ, মাইলিন শীট, সেটাও চর্বি দ্বারা চর্বি। এখন তাহলে চর্বি আমাদের দরকার কিনা আপনি বলেন? অবশ্যই। তাহলে এই যে চর্বিগুলো আমার গঠনের জন্য দরকার, এইটাকে আপনি বলতে পারেন গুড ফ্যাট। আর দুটো ফ্যাট আছে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, আর একটা হচ্ছে ভিসারাল ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট আসলে আমরা যে ভুঁড়িটা বড় দেখি, চামড়ার নিচের যে চর্বিটা দেখি, এটা কম হার্মফুল, কিন্তু ভিসারাল ফ্যাট সেটা বেশি হার্মফুল। অর্থাৎ রক্তনালীতে সামান্য একটু চর্বি জমে গেলেই আপনার ব্লক হয়ে
আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। লিভারে মাত্র 250 গ্রাম চর্বি জমলেই আপনার দেখবেন যে লিভারটার ভিতরে ফ্যাটি লিভার এবং অন্যান্য চেঞ্জগুলো এসে পরবর্তীতে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস বা ন্যাশ, এরপরে আস্তে আস্তে গ্রেড 4, তারপর সিরোসিস ইত্যাদি। তাহলে খেয়াল করছেন বিষয়টা? তাহলে কোন চর্বি আমাদের জন্য খুবই ভালো? যেগুলো গঠনে লাগে, যেগুলো টেস্টোস্টেরন তৈরিতে লাগে, ভিটামিন ডি তৈরিতে লাগে। যেই চর্বি সাবকিউটেনিয়াস, সেটা বেশি থাকলে কিছু ক্ষতি তো অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হলো ভিসারাল ফ্যাট। চর্বি দিয়েই গঠন করা আমাদের হচ্ছে আসলে শরীরের বেশিরভাগ জায়গা বা আমাদের সুস্থতার জন্য মানে ভালো চর্বি খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন, ভালো চর্বি খুবই প্রয়োজন, এইটাই হচ্ছে আসল কথা। কিন্তু ট্রান্স ফ্যাট আমাদের জন্য ক্ষতিকর। আপনি ডায়াবেটিসের কথা বলছিলেন। জি। এই যে অতিরিক্ত ওজনের কারণে হ্যাঁ। আমরা দেখি যে অনেক রোগী ডায়াবেটিস যখন হয় ডাক্তারের কাছে গেলে শুরুতেই বলে আপনি খাবার নিয়ন্ত্রণ করেন, এক্স্যাক্টলি। আপনি সকালবেলা হাঁটেন। তো Exactly. খাবার নিয়ন্ত্রণ বিষয়টা কি? আমরা দেখেছি ডায়াবেটিসের রোগী যখন হচ্ছে ইনসুলিন নেয় অথবা হচ্ছে ডায়াবেটিসের ওষুধগুলো নেয়, স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রোগী বলতে হচ্ছে আরো অসুস্থ মনে হয়। হ্যাঁ, এই বড় ক্ষেত্রে রোগী হয়। আসলে ডায়াবেটিস আপনার আপনি তো অনেক দিন ধরে চিকিৎসা করে যাচ্ছেন, আপনি সবসময় বলেন যে হচ্ছে সুস্থ থাকার জন্য লাইফস্টাইল চেঞ্জ করা দরকার। ঠিক। আসলে এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনি কিভাবে দেখেন? আসলে একজন মানুষ যদি ডায়াবেটিসের রোগী হয়, উনি নিজেকে আসলে কিভাবে এর থেকে মুক্ত করতে পারেন অথবা নিয়ন্ত্রণ করতে পারেন? এক্সেলেন্ট, খুবই ভালো কোশ্চেন। দেখেন, আমরা তো আজকের প্রোগ্রাম ওজন নিয়ে। তো দেখেন, অতিরিক্ত ওজন মানে চর্বি, সেটা যদি কোষের ভিতরে জমা হয়, তখন কোষের ভিতরে আরও যে চিনি, মানে ধরেন আমার যে শক্তি উৎপাদন করতে হবে, একটা সেলকে বাঁচতে হলে তাকে শক্তি লাগবে। তো এই পাওয়ার হাউস, এটাকে বলে মাইটোকন্ড্রিয়া। তো এখন আপনি যে ভাত খেলেন, ভাতটা রক্তে আসে, চিনি হিসেবে আসে, সুগার মানে গ্লুকোজ হিসেবে আসে, সেটা কোষের ভিতরে ঢুকবে এবং কোষের ভিতরে ঢোকাবে হচ্ছে ইনসুলিন, এবং কোষে ঢোকার পরে এটা শক্তি উৎপাদন করবে, এটিপি তৈরি করবে। সেই শক্তি দিয়ে আপনি কিন্তু চলতেছেন। এটা হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম আলটিমেটলি, যেটা দিয়ে আমরা অক্সিজেনের উপস্থিতিতে আমরা এটিপি বা শক্তি তৈরি করে চলি। এখন আপনার যদি কোষটা ওভারলোডেড হয় উইথ ফ্যাট, এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাট ডিপোজিশন, যেটা কেন হয়েছে? আমি যে বেশি বা বারবার খেয়েছি বা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেয়েছি, আমি যে ব্যায়াম করিনি, আমি যে কোনো কায়িক শ্রম করিনি, যে আমি টেনশন করেছি, আমি যে রাত জেগেছি, খেয়াল করছেন? তো এখন এই চর্বিটা আমার কোষে জমা হয়ে গেল। এখন ওই চিনি যে ঢুকবে, কোষ দেখলো যে আমার তো আর জায়গা নেই, ওকে আমি কিভাবে স্পেস দিব? তো কোষ ইনসুলিনকে রিজেক্ট করবে বা বাধা দিবে বা রেজিস্ট্যান্স দিবে যে তুমি আর সুগার ঢুকাবে না, কারণ ইনসুলিন যদি দরজা খুলে না দেয় তাহলে তো সুগারটা ঢুকবে না। তো সেল কি করে? ইনসুলিনকে রেজিস্ট করে। তো রেজিস্ট করলে কি হচ্ছে, যে মূল কথা হলো রক্তের চিনিটা কোষে ঢুকতে পারছে না। আস্তে 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 রক্তের চিনি বাড়ছে। তো ব্রেন তো আর বসে নেই, সে প্যানক্রিয়াসকে বলতেছে যে তুমি আরও বেশি ইনসুলিন তৈরি করো, কারণ আমার রক্তের চিনি বেড়ে গেলে এই অতিরিক্ত চিনিযুক্ত রক্ত সবখানে ক্ষতিগ্রস্ত করবে, আমার পুরো বডিটা সব কিছু ক্ষতিগ্রস্ত করবে। তখন প্যানক্রিয়াস থেকে আরও বেশি ইনসুলিন বডি তৈরি করে, মানে ব্রেনের নির্দেশ। এই ইনসুলিনটা কি করে? ওই অতিরিক্ত চিনিটাকে জোর করে কোষের ভিতরে ঢুকায়, যেখানে আগে থেকেই ওভারলোড করা, তার মানে আরও বেশি ওভারলোড হচ্ছে। এবং এইভাবে যেতে যেতে এমন অবস্থা যে বেশি ইনসুলিন থাকার পরও সুগার আর নিয়ন্ত্রণে থাকছে না। তখন আপনি বলছেন আমার ডায়াবেটিস হয়েছে, তখন রক্তের চিনি বেড়ে গেছে। যেমন হয়তো দেখা গেল আপনার রক্তের চিনি 8, 10, 12 হয়ে গেছে, তো আপনার রক্তের চিনি বেড়ে গেছে, ডাক্তার বলছে আপনার ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের মূল কারণটা বোঝা গেল, যে অতিরিক্ত চর্বি জমেছে কোষের ভিতরে। তো এখন এইটা আমি ভালো হব কি করে? আমার চিনি বেশি, তাই না? রক্তের চিনি বেশি, তাকে আমি কি আরও চিনি খাবো? তা আপনি যে বললেন ডাক্তার একটা খাদ্য তালিকা দেয়, তো ওনারা এতদিন যে খাদ্য তালিকা দিয়েছেন, একটু আগে আমরা বললাম ফ্যাটকে কালপ্রিট হিসেবে দেখা হয়েছে এতদিন, কিন্তু এখন কিন্তু FDA এটা চেঞ্জ করে দিয়েছে, বলেছে যে না, আমাদের হেলদি ফ্যাট খেতে হবে, রিয়েল ফুড খেতে হবে। এখন কোনো প্রসেসড ফুড আমরা খাবো না, এবং যেই খাবার প্যাকেটে সেগুলো আমরা খাবো না, আমরা খাবো রিয়েল, ধরেন সবজি, ডিম, মাছ, মাংস। তো একটা ডায়াবেটিস রোগী তাই খাবে, সবজি, ডিম, মাছ, মাংস। কিন্তু যেহেতু তার চিনি বেশি, এখন ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, কারণ এগুলোর ভিতরে আপনার যাই খান না কেন এই খাবারগুলো সবই রক্তে চিনি হিসেবে ঢুকে। দুধের চিনি ল্যাকটোজ, ফলের চিনি ফ্রুক্টোজ, মধুর চিনি ফ্রুক্টোজ, ভাতের চিনি গ্লুকোজ, রুটির চিনি গ্লুকোজ। আলটিমেটলি আপনার রক্তের চিনি বেশি, এখন আরও চিনি খেলে কী হবে? রক্তের চিনি আরও বেড়ে যাবে। তো এতদিন ধরে আপনার খাবারের প্ল্যান তারা যেটা দিয়েছিল যে সকালে রুটি খাও,
তো রুটি খেলে রুটি মানে চিনি, বা ডাল খাও, ডাল মানে চিনি, ডিমের কুসুম ফেলে দাও, একটু পরে আবার মুড়ি বিস্কিট খই খাও বা ফল খাও, একটু পরে আবার ভাত ডাল খাও, মানে আবার চিনি, ভাত মানে চিনি, ডাল মানে চিনি, হ্যাঁ। একটু পরে আবার তুমি নাস্তা করো, সেখানে হয়তো ফল ফ্রুট থাকতে পারে, ফ্রুক্টোজ, অথবা সেখানে থাকতে পারে মুড়ি বিস্কিট খই। এই এই ইয়েটা কি ঠিক আছে? না, আমি মানে বলছি তারপরে রাতে আবার তাকে বলা হচ্ছে ডাল খাও, রুটি খাও, মানে আবার চিনি, ঘুমানোর আগে খাচ্ছে দুধ, 11টা বাজে দুধ খাচ্ছে। এখন আপনি বলেন ঠিক আছে কিনা, একটা লোকের চিনি বেশি, সে কেন 6 বেলা চিনি খাবে? এটা কি যৌক্তিক কিনা? না, এটা সাধারণ মানুষ, তাহলে আপনি বলেন এটা অযৌক্তিক। তাহলে এই অযৌক্তিক পরামর্শ রোগীকে দেওয়া হয়েছে, দিয়ে তাদেরকে ভুল পরামর্শ দেওয়ার ফলে তারা ভালো হয়নি। তারা কি করেছে, বলেছে যে তুমি আমাদের এই চার্ট ফলো করো। তো যারা ফলো করেছে, আপনি বলেন একটা রোগী ডায়াবেটিসের ওই চার্ট ফলো করে তাদের ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে? না, এটা তো চলতেই থাকে, চলতেই থাকে, কন্টিনিউয়াসলি ওষুধ থেকে। চলতে থাকে। এবং তারা আরেকটা কথা বলছে যে এ রোগ কখনো ভালো হবে না। তাহলে আমাদের যে লক্ষ লক্ষ লোক যারা ভালো হয়েছে, ওষুধ মুক্ত হয়েছে, এখন তারা কি করে ভালো হলো? প্রশ্ন তো থেকেই যায়। তাহলে এই যে আপনি যে বললেন খাদ্যের পরামর্শ কি হওয়া উচিত, সিম্পলি একটা মানুষ যার একটা আইকিউ আছে, জেনারেল নলেজ আছে, সে চিন্তা করবে যে আচ্ছা আমার কোষে তো ওভারলোড হয়েছে, আমি কোষ খালি করতে হবে। তো কোষ খালি করতে হলে কি আমি 6 বেলা খাবো? আমার রক্তের চিনি বেশি, তা আমার চিনি কমাতে হবে, তাহলে কি আমি আরও চিনি খাবো 6 বেলা? না। তাহলে আমি কি করব? সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস খাবো, ভালো তেল, ঘি, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, অথবা যারা অ্যাভেল করতে পারবে না তারা অন্তত একটু খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল খেলো, ডিম মাছ মাংস খেলো। তারপর সে কি করবে? সে আস্তে আস্তে রোজা রাখলো, ব্যায়াম করলো, তারপরে আর্লি ঘুমালো, ভোরে উঠলো, রোদে গেল, ঘাসে হাঁটলো, ডায়াবেটিস কিছুদিন পরে দেখবেন নর্মাল হয়ে গেছে। এবং এইভাবে যদি সে একটা সুন্দর মেনটেন করে চলতে পারে, তাহলে তারা ডায়াবেটিস কখনোই ফিরে আসবে না। এখন আপনি বলেন যে তাহলে কি সে সারা জীবন ভাত রুটি ফল দুধ খাবে না? অবশ্যই খাবে। কোষ যখন তার খালি হবে, এটা বোঝা যায় হোমা আইআর পরীক্ষা করার মাধ্যমে। দেখবেন কোনো ডাক্তার যারা কনভেনশনাল ওয়েতে চিকিৎসা করে, তারা কোনো রোগীর হোমা আইআর টেস্ট করে না। ইনসুলিন পরীক্ষা না করে রোগীকে ইনসুলিন দেওয়া হয়, এবং সিপেপটাইড অর্থাৎ তার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সেটা না দেখে তাকে বলা হয় যে আপনার ইনসুলিনের অভাব, এই জন্য আপনার সুগার বেড়ে গেছে, তো আপনাকে ইনসুলিন দিতে হবে। পরিমাণটা করা হয় না যে আসলে মাপা অভাব। হয় না, মাপা হয় না, সিপেপটাইড দেখা হয় না, ইনসুলিন খালি পেটে কত সেটাও দেখা হয় না, হোমা স্কোর বা ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাও দেখা হয় না। না দেখে তারা অনুমান নির্ভর তারা চিকিৎসা করছে। এখানে তারা যে এভিডেন্স বা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানের দোহাই দিয়ে, কিন্তু তারা কিন্তু অনুমান নির্ভর চিকিৎসা করছে। যেমন যে রোগীকে ইনসুলিন দেওয়া হচ্ছে, সেই রোগীর ইনসুলিন মাপেনি, ইনসুলিন তৈরি হচ্ছে কিনা, তার সত্যি ইনসুলিনের অভাব আছে কিনা, বা ইনসুলিন শরীরে কাজ করতে পারছে কিনা, সেগুলো দেখেনি। না দেখে তাকে ইনসুলিন দেওয়া হয়েছে। এই ধরনের অনেক রোগী আমরা পরীক্ষা করে দেখেছি, যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ইনসুলিন লেভেল অনেক হাই। তাদের ইনসুলিন যেমন 4-5 থাকলে নর্মাল, মানে 7-এর নিচে থাকলে ভালো, 6 থাকলে আরও ভালো, বাট 4-5 হচ্ছে অপটিমাল, ঠিক আছে। এখন কারো ইনসুলিন আমরা পেয়েছি 32। কেন? তারা বাইরে থেকে ইনসুলিন নিচ্ছে। তা এটা তো ওরা মাপেই নাই কখনো। তাহলে বেশি ইনসুলিন আছে এমন রোগীকে তারা আরও বেশি ইনসুলিন বাইরে থেকে দিচ্ছে, তাহলে অনেক বেশি ইনসুলিন বেড়ে যাচ্ছে। এই ইনসুলিন বেশি থাকাও যে একটা প্রবলেম, এটা তারা চিন্তাও করছে না। এই বিষয়টা কেমনও জানি তারা বুঝতে চেষ্টা করছে না, নিজেরাও জানছে না, আমাদের রোগীদেরকেও জানাচ্ছে না। তো এই ইনসুলিনের কাজ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই যে আমরা আজকে ওজন কমাবো, দেখেন একটা জিনিস যদি প্রিয় দর্শক আপনারা ঠিক নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ওজন কমে যাবে। সেটা কি? ইনসুলিন। আর কিচ্ছু না, শুধু ইনসুলিন। কারণ দেখেন, টাইপ 1 ডায়াবেটিস রোগী কাদেরকে বলে? যাদের ইনসুলিন উৎপাদন হচ্ছে না, প্যানক্রিয়াজে কোনো প্রবলেম আছে, হয়তো কোনো অটোইমিউন ডিজিজ আছে, তো তার ইনসুলিন নাই শরীরে বা খুব কম আছে, তো তার সুগার বেশি। তারা কেমন হয় জানেন? তারা হয় রুগ্ন, শুকনা, রোগা। তাদের ওজন বাড়ে না, তাদের ওজন খালি কমে যায়। ওরা এসে বলে স্যার একটু ওজন বাড়াবো। কি করে বাড়াবো? আমি ওজন বাড়াতে পারছি না। তাহলে ইনসুলিনের যাদের অভাব, তারা কোনোভাবে ওজন বাড়াতে পারবে না। আর যাদের শরীরে ইনসুলিন বেশি আছে, তারা বলবে কি যে আমি ভাত খেলে বা না খেলে, কিছু খেলে বা না খেলে, অল্প খেলে, বা মনে হয় যে আমি পানি খেলে ওজন বাড়ে, এমন কি কখনো কখনো বলে যে আমি না খেলে ওজন বাড়ে। কেন? কারণ ওর ইনসুলিন বেশি আছে। এখন ও যদি ইনসুলিন কি করে কমাতে এটা জানে, তাহলে ওর কোনো কিছু চিন্তা করতে হবে না, ওজন এমনিতেই কমে যাবে। মানে নিজের সমস্যাটা আগে জানতে হবে। এক্স্যাক্টলি, যে সমস্যাটা জানতে হবে। তো এখন এই ইনসুলিনটা আপনি বলেন, আপনার জীবনে যত রোগী ডিল করেছেন আপনি, বা যত জায়গায় গেছেন, কখনো শুনেছেন যে কোনো ডাক্তার ইনসুলিন টেস্ট করায়, হোমা আইআর টেস্ট করায়? দেখেছেন আপনি কখনো?
দেখেন, কিন্তু প্রতিটা যারা ওজন কমাতে চায় তাদের উচিত তার ইনসুলিন স্কোরটা জানা। তো আমাদের অপটিমাল হলো 4 থেকে 5 ইনসুলিন লেভেল, এটা হচ্ছে অপটিমাল। 6 থাকলে ঠিক আছে, 7-এর নিচে থাকা ভালো, ঠিক আছে। কিন্তু যাদের ইনসুলিন এরও বেশি আছে, ধরেন 8, 10, 12, তাদেরকে ইনসুলিনটা কমাতে হবে। ইনসুলিন না কমে আপনি কোনো ফ্যাট বার্ন করতে পারবেন না, কারণ ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো। তো যখন আপনার শরীরে ইনসুলিন বেশি থাকে, অর্থাৎ আমরা তো রক্তের ইনসুলিন মাপছি, খেয়াল করুন, রক্তে ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন কি করে? ইনসুলিনের কাজ হচ্ছে জমা করা, গঠন করা। এই রক্ত থেকে সব ধরেন সুগার টুগার যা আছে এদেরকে নিয়ে একেবারে ফ্যাট হিসেবে ডাম্প করে রাখে। তখন আপনার কি হয় যে আমি তো এখন আমার শক্তির দরকার, আমি কথা বলছি আমার শক্তি দরকার না, এনার্জি দরকার, আমার তো এনার্জি নাই, আমি কি করে আবার খাচ্ছি, খেয়ে আবার সুগার ঢুকাচ্ছি। ও কি করছে, তাড়াতাড়ি এই সুগারটাকে নিয়ে আবার ফ্যাট হিসেবে জমা বারবার করছে। খাওয়া থেকে আসলেই কি শক্তি হচ্ছে? শক্তি তো হচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা যারা দেখবেন যে বারবার খাচ্ছে ওরাই কিন্তু সবচেয়ে দুর্বল, যারা মোটা। অনেকেই বলে যে খেলে ক্ষুধা বেশি লাগে। খেলে ক্ষুধা বেশি লাগে, বিশেষ করে এটা একটা খুব মজার ব্যাপার। কোন খাবার খেলে ক্ষুধা বেশি লাগে এটা একটু বলি। এটা একটু বলেন আমাদের দর্শকরা হ্যাঁ, একটু কোন জানুক। খাবার খেলে, ফেক ফুড খেলে ক্ষুধা বেশি লাগে। যেমন ধরেন আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিব যে আপনি আমার কথা মতো একটা দেশি গরু মানে আমাকে বুঝতে হবে যেই গরুটা দেশি জাত, ঘাস খায়, তার খাবার ন্যাচারাল খাবার, হেঁটে চলে বেড়ায়, হেঁটে হেঁটে খায়, রোদে থাকে, সেই গরুটা আপনি এই গরু রান্না করবেন। কিভাবে রান্না করবেন সেটাও বলতে হবে। রান্না করবেন হচ্ছে গরুর চর্বি দিয়েই গরু রান্না করবেন, কিন্তু আপনি কি করবেন, এই সরিষার তেল দিয়ে ঘানিতে ভাঙানো, খাঁটি কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে এটাকে একটু মেরিনেট করে রেখে দিবেন। তারপর আপনি স্লো আছে মানে অল্প অল্প তাপে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে রান্না করবেন গরুটা দীর্ঘ সময়। এরপর সবজিটা, ওই যে সটে ভেজিটেবল, এটা রেসিপিতে এখানে বলা সম্ভব না, আমার ভিডিওতে আছে দেখে নেবেন। সটে ভেজিটেবল করবেন। এখন এই ভেজিটেবল দিয়ে এই গরুর মাংস আপনি খাবেন পেট ভরে, যতটুকু আপনি খেতে পারেন। প্রথমেই আপনি অবাক হবেন যে যতটুকু আপনি আশা করছেন যে আমি এতগুলো খাবো, দেখবেন একটু পরে আর খেতে পারছেন না। এরপর আপনি পেট ভরে খেলেন তো 8, 9, 10, 12 ঘন্টা পর্যন্ত আপনার কোনো খাবার খেতে ইচ্ছা করবে না। মানে যতটা এনার্জি দরকার, কারণ এটা হচ্ছে এমন একটা প্যাকেজ আপনাকে দিলাম, এখানে ফাইবার আছে, এখানে আয়রন আছে, বুঝতে পারছেন, এখানে ভালো প্রোটিন আছে, এখানে ভালো ফ্যাট আছে। দর্শকরা হচ্ছে আসলে সহজে একটা রেসিপিও পেয়ে গেল যেটি আসলে খেলে অনেক শক্তি পাওয়া যাবে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যাবে। এই চ্যালেঞ্জটা হচ্ছে কি, তাহলে দেখেন এই খাবার খেলে আপনার কোনো ক্ষুধা লাগবে না। চ্যালেঞ্জ, এটা একদম চ্যালেঞ্জ। কিন্তু যাদের ইনসুলিন বেশি তাদের হয়তো লাগতে পারে। আর আরেকটা খাবার বলি যেটা খেলে একটু পরেই ক্ষুধা লাগবে। তা আপনি ধরেন কোনো একটা ভালো রেস্টুরেন্টে গেলেন, তারপর আপনি যত রকম প্রসেস ফুড টুড আছে সেগুলো সব অর্ডার করলেন। ধরেন আপনি পিজা খেলেন বা বার্গার খেলেন বা স্যান্ডউইচ খেলেন, তারপরে ড্রিঙ্কস খেলেন, বিশেষ করে সফট ড্রিঙ্কস খেলেন বা কিছু জুস টুস খেলেন, খুব ভরপেট খেলেন, হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে ডেজার্ট খেলেন, হ্যাঁ, এটা টেস্টি বড় আকারে নিয়ে খেলেন। সব কিছু খাওয়ার পরে বিশ্বাস করেন আধা ঘন্টা, 1 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা আপনার সিরিয়াস ক্ষুধা লাগবে, মনে হবে যে আমি কতদিন খাই না। কেননা ওই যে চিনিটা আসছে কি করছে, সব তো ইনসুলিন নিয়ে আসছে। এখন ইনসুলিন যখন বেশি, ও তো তাড়াতাড়ি এই সুগারটাকে নিয়ে ঢুকায় ফেলছে, সেলে ঢুকাইছে বা ফ্যাট হিসেবে জমা করছে। এখন আবার মানে ব্লাডে সুগার লেভেল ড্রপ করছে। এখন আপনি কি করছেন, আপনি তো আবার মানে খাইতে হবে, বুঝতে পারছেন, কারণ আপনি তো সুগার ডিপেন্ডেন্ট। আপনি তো ইনসুলিন যদি শরীরে বেশি থাকে বা রক্তে বেশি থাকে তাহলে ফ্যাট বার্ন হতে দিবে না, তাহলে আপনার একমাত্র শক্তি আসবে গ্লুকোজ থেকে। এখন গ্লুকোজটাকে তো সে নিয়ে ডাম্প করে ফেলছে, মানে রক্ত থেকে নিয়ে এসে মানে ডায়াবেটিসের রোগী বা হচ্ছে একজন মানুষের সুস্থ থাকার জন্য বা ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিনটা একটা বড় বিষয়। অফকোর্স এটা হচ্ছে আসলে কারো যদি বেশি থাকেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। এই জিনিসটা থাকতে হবে। আর একই সাথে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং কি নিয়ম মেনে চলতে হবে। আপনি যেটা বলেন যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, হয়তো হচ্ছে একটা নিয়ম মেনে খাওয়া দাওয়া এগুলো করতে হবে। আমরা ওজন বেশির বিষয়ে কথা বলছি, ডায়াবেটিসের বিষয়টা আসলে ওজন, বাড়তি ওজনের কথার মধ্য দিয়ে এসেছে। আমরা আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করব, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সবসময় আপনিও ভিডিও দর্শকদের জন্য বানিয়ে থাকেন। এই যে অতিরিক্ত ওজনের কারণে আমরা দেখি যে এই সুযোগটা নিয়ে অনেক প্রতারক চক্র এই যে ঔষধ বিক্রির নামে যে যৌন অক্ষমতার কথা বলছে, যে হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে হচ্ছে কিনা ওইটা, বা আপনি আমাকে স্টুডিওর বাইরেও বলছিলেন যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমাদের দর্শকদের জন্য একবারে আপনি একটু ইন ডিটেলস বলেন যে আসলে সমস্যাটা কোথায়। এক্স্যাক্টলি, তা আমি একটু মানে আগের প্রশ্নের সঙ্গে একটু সামঞ্জস্য রেখে উত্তরটা দিতে চাই। একটু আগে আমরা আলোচনা করলাম যে শক্তির ব্যাপারটা, তাহলে আমাদের এটিপি দরকার না কোষে। তো এখন ধরেন আপনার যদি কোষের ভিতরে শক্তি তৈরি হতে না পারে, এখন আপনার সেলে শক্তি তৈরি হওয়ার জন্যে
তিনটা উপায়ে শক্তি তৈরি হতে পারে। একটা হচ্ছে আপনি গ্লুকোজ মেটাবলিজম করলেন, অর্থাৎ গ্লুকোজ থেকে এটিপি তৈরি করলেন, অথবা ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি করতে পারেন, অথবা কিটোন বডি দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনি শুধু গ্লুকোজ দিয়ে শক্তি তৈরি করতে পারবেন। এখন গ্লুকোজটা কোষে ঢুকতে পারছে না, কারণ কোষে আগে থেকে ওভারলোড, তার মানে কোষ শক্তি পাচ্ছে না। এইভাবে আপনারও শক্তি কমে যাচ্ছে, পুরুষালী শক্তিও কমে যাচ্ছে। খেয়াল করুন, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন, ইনসুলিন রেজিস্ট্যান্স বা অতিরিক্ত ওজনের সাথে বা কোষে ওভারলোডের সাথে সরাসরি সম্পৃক্ততা, মানে জি। পুরুষত্বহীনতার কারণ একটা গেল, শক্তি নেই। তাহলে শক্তি না থাকলে সে পারফরমেন্স কীভাবে করবে? আরেকটা প্রবলেম হচ্ছে যে এদের চর্বি বেশি থাকে কিন্তু মাসেল থাকে না। ডু নো যে মাংসপেশি বা পেশি শক্তি এবং পুরুষালী শক্তি সমান সমানভাবে যায়। দেখবেন যে যখনই একটা মানুষ বার্ধক্যে যায়, খেয়াল করবেন তার পেশি কমে যায়, তাই না? এবং জি। যত পেশি কমে যায় ততই সে বার্ধক্যে চলে যাচ্ছে। তা আমরা কি এটা মনেই করতে পারি যে যার পেশি কম সে অনেকটা বুড়া? হ্যাঁ, ওইরকম তাহলে একটা যতদিন চলে আসে। পেশি আপনি ধরে রাখতে পারবেন বা মাংসপেশিকে যত শক্তিশালী যতদিন রাখতে পারবেন, জিম করবেন বা স্ট্রেংথ ট্রেনিং করবেন উইথ গুড ফুড, ততদিন আপনি আপনার পুরুষত্ব এবং ক্ষমতা ধরে রাখতে পারবেন। এটা একদম ক্লিন করে বুঝতে হবে। তো এই জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা বেশিরভাগ সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, আমরা তো শক্তির চর্চাই করি না, তাহলে আমরা দুর্বল অক্ষম হব। এটা গেল। শারীরিক যে ব্যায়াম সেটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে। মানে এটা মানে বলবো কি, যে ধরেন একটা মেশিন, ধরেন গাড়ি কিনে ফেলার রাখছেন, গাড়ি চালান না, আপনি যত দামি গাড়ি কিনেন না কেন, গাড়িটা কি হবে? নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। আমাদের শরীরটাও একটা মেশিন ভাই। হ্যাঁ, আমরা তো ওই যে বলে না যে মেকানিক্যাল, তা আমরাও কিন্তু মেকানিক্যাল। তো এটার ব্যবহার না থাকলে, বিমান ফেলে রাখলে, আকাশে না উড়লে বিমান নষ্ট হয়। তো মানুষ যদি তার শরীরের ব্যবহার না করে সে অক্ষম হবে। এটা গেল আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যেই কারণে হার্ট অ্যাটাক হয় না, যে কারণে ব্রেন স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, রক্তনালীর ভিতরে চর্বি, ওই পুরুষাঙ্গে রক্তনালীর ভিতরে চর্বি জমে কিন্তু রক্ত যেতে পারে না। ইডির একটা প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ওইখানে। তাহলে খেয়াল করেন তো, ডায়াবেটিসের যে মূল কারণ কোষে ওভারলোড, সেটার সঙ্গে আপনি ইডি সম্পর্ক টের পাইছেন? এবং এখন Related. গবেষণা রিলেটেড, এখন গবেষণায় দেখা গেছে যাদের ইডি হচ্ছে তাদেরই হার্ট অ্যাটাক হচ্ছে কিছুদিন পরেই। কেন? ওই যে ব্লক ওখানে, ব্লক এখানে, এটা একটু মোটা, ওটা একটু সরু, তো যেখানে একটু মোটা বেশি ওটা একটু সময় বেশি লাগছে, আর সরুটাতে তাড়াতাড়ি হচ্ছে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই অক্ষমতার বিষয় আসলে আমরা হচ্ছে পুরুষালীর বিষয়টা সবসময় আলোচনা করি। জি, এক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও কি হচ্ছে আমরা মানে কি ধরনের ইফেক্ট আছে? চমৎকার কথা বলেছেন। মেয়েদের হলো পিসিওএস বা পিসিওডি বলে। তাহলে পিসিওএস বা পিসিওডি হলে কি হচ্ছে খেয়াল করেন, মাসিক হয় না। পুরুষদের কি মাসিক হয়? না। কেন? তো মেয়েদের হয় কি, এই ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন বেশি থাকার ফলে ওর টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়। এবং আরেকটা কথা একটু পরে আমরা বলবো, আপনি একটু মনে করায় দিন, অ্যারোমাটাইজেশন নিয়ে একটু আলোচনা করব, বা এখনই আমরা করতে পারি, যে পুরুষদের যদি ভুঁড়ি বড় হয় তাহলে দেখা গেল তার টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, হলেও এই যে সাবকিউটেনিয়াস যে ফ্যাটটা আছে এটা কি করে, অ্যারোমাটাইজ করে, অর্থাৎ ওই টেস্টোস্টেরনটাকে কনভার্ট করে, এই ফ্যাট কনভার্ট করে কি করে, এটাকে স্ট্রাডিওল বা ইস্ট্রোজেন করে। অর্থাৎ একটা পুরুষ তখন তার ক্যারেক্টারিস্টিক মেয়েদের মতো হয়ে যায়, তার গাইনোকোম্যাসিয়া বা ব্রেস্টটা পুরুষদের মতো না, মেয়েদের মতো ব্রেস্ট হয়। খেয়াল করেন, ভুঁড়িটা বড় হয়, এবং তার মানে চলাফেরা কথাবার্তার ভিতরে একটু মানে মনে হয় যে শরীরের আকার আকৃতি আমরা যেমন এবং একটু কি থার্ড জেন্ডার ব্যাপারটা বুঝতে পারছেন, মানে কেমন জানি একটা, হ্যাঁ, চেঞ্জ চলে আসে। চেঞ্জ চলে আসে, নরম হয়ে যায়, তা পুরুষত্ব থাকে না। এটা গেল একটা। আর মেয়েদের ক্ষেত্রে হয় কি, মেয়েরা পুরুষালী আচরণ করে, দাড়ি হয়, মোষ হয়, বুকে লোম গজায়, বুকে লোম হয়, দাড়ি মোষ, মুখে ব্রণ, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আঁচিল হয়, মাথায় পুরুষদের মতো টাক পড়ে যায়, এবং বাচ্চা হয় না, মাসিক হয় না, ইনফার্টিলিটি। দেখেন একসঙ্গে রিলেট করতে পারতেছেন? এখন এরা যদি স্বামী স্ত্রী হয় তাহলে ভাই বোনের মতো সংসার করবে, বিকজ পুরুষ তার সেই ক্ষমতা নেই, ওরও সেই ইচ্ছা নেই, ও হয়ে গেছে পুরুষের মতো, পুরুষ হয়ে গেছে মেয়েদের মতো। তাহলে দেখেন অতিরিক্ত ওজন বাড়ার ফলে, এই যে হ্যাঁ একটা চেঞ্জেস, হ্যাঁ এটা আমরা এই কথার মধ্যে একটা জিনিস চলে আসে, থার্ড জেন্ডারদের কথা চলে আসে। হ্যাঁ, আসলে তাদের মানে ক্ষেত্রে এটা কি মানে না সেটা তো হয়ে যাচ্ছে সেটা কিনা? তো আল্লাহ প্রদত্ত, সেটা ভিন্ন জিনিস, সেটা তো হচ্ছে ক্রোমোজোমের ওটা আলাদা জিনিস। আমি বলছি যে তা বলছি না, আমি বলছি যে একটা পুরুষ যখন মেয়েদের মতো আচরণ করে,
একটা মেয়ে যখন পুরুষদের মতো আচরণ করে, আপনার যে কনফিডেন্স লেভেল পুরুষের, তার জন্য টেস্টোস্টেরনের অত্যন্ত বড় ভূমিকা আছে। টেস্টোস্টেরন শুধু ওই কাজে লাগে তা না, দেয়ার আর লট অফ থিংস। যেমন টেস্টোস্টেরন হচ্ছে আপনার পাওয়ার, আপনার মানে দৃঢ় মনোভাব যে আপনি ভেঙে পড়বেন না, তারপর ড্রাইভ দেওয়ার ক্ষমতা, তারপর আপনার পার্সোনালিটি, আপনার কনফিডেন্স লেভেল, হ্যাঁ, বা কাউকে কনভিন্স করার ক্ষমতা, বা আপনি একটা জায়গায় কথা বলতেছেন সবাই মুগ্ধ হয়ে আপনার কথা শুনতেছে। এটা কখনো লো টেস্টোস্টেরন লোকজন এগুলো পারে না। ও সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ও সবসময় কনফিউজ থাকে, কনফিডেন্স থাকে না। কি ধরনের খাবার খেলে আসলে এটা বাড়তে পারে? এক্স্যাক্টলি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। যে তার আগে আরেকটা কথা একটু খুব গুরুত্বপূর্ণ, যেমন ধরেন আপনি বললেন যে বিভিন্ন বিজ্ঞাপনের কথা বলছেন। দেখেন, বিজ্ঞাপন কাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়? যারা শর্টকাট খুঁজে। যেমন আপনি বললেন যে আমি একটা জুস খাবো, আমার ওজন কমে যাবে। আমি একটা চা খাবো, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আমি একটা হার্বাল খাবো বা কিছু একটা খাবো, অমনি আমার হারানো শক্তি সব ফেরত আসবে। এইভাবে কিছু কাজ করে না। যদি করতো তাহলে দেখতেন কোনো ডায়াবেটিস রুগী নেই, ওরা চা খেয়ে ভালো হয়ে গেছে। দেখতেন কোনো মোটা লোক নেই, ওরা জুস খেয়ে সব চিকন হয়ে গেছে। এটা তো ভেরি ইজি, সবাই পারবে, তাই না? আর কোনো দেখবেন দুর্বল পুরুষ নেই, সবাই শক্তিশালী হয়ে গেছে। কিন্তু বাস্তবতা তো তা না। তার মানে এগুলো ভুয়া এবং প্রতারণা। তো প্রিয় দর্শক, এসব প্রতারণা থেকে দূরে থাকবেন। তো ভালো কিছু পেতে হলে আপনাকে দেখেন, ওনার উত্তরটাই দিচ্ছি, আগে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এখন আপনার জন্য কোন খাবার উপযুক্ত আপনি কি করে বুঝবেন? সেটা তো হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা করে না, সেটা। ওটা হচ্ছে সবার জন্য না। দেখেন, একটা লোক যদি ছোটবেলা থেকে খেয়াল করেন, সে হালাল তৈয়ব খাবার খায়, অর্থাৎ রিয়েল ফুড খায়, 1 ভাগ খায়, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ ফাঁকা রাখে, 1 ভাগ পানি খায়, মানে মুসলমানদের যে রীতি। সে ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং মাঝে মাঝে রোজা রাখে, সোম, বৃহস্পতি এবং অন্যান্য রোজাগুলো রাখে। যেমন ইনফ্যাক্ট আজকে তো আমি রোজা আছি বললাম। তো রোজা থাকলে সুবিধা কি? এই যে আপনি আমারে কিছু খাওয়াইতে পারলেন না, আপনারও টেনশন নাই, আমারও টেনশন নাই। হ্যাঁ, তো এটা একটা সুবিধা। তো এখন দেখেন খেয়াল করে, এই যে আমাদের দেশের যে মানে যে পরিস্থিতিটা, হ্যাঁ, তো এই পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? মানে আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন যে এইভাবে চললে কি হবে? এখন আমাদের আপনার কাছে আপনার আমরা মাঝে মধ্যে আপনার হচ্ছে ফেসবুকের যে পোস্ট বা আপনার যে ভিডিওস গুলো দেন সেগুলো কমেন্টস দেখার সুযোগ হয় বা দেখি। কিন্তু আসলে মানুষ তো হচ্ছে চিন্তা করছে নিজেকে নিয়ে, কিন্তু পরিবর্তনের জন্য মনে হয় খুব একটা কাজ করছে না। ইউ আর রাইট। সবাই চিন্তিত, কিন্তু চিন্তাটা মুক্ত হওয়ার জন্য আমি কি সবাইকে একটা সহজ গাইড বলে দিব যে এই ধরেন অবশ্যই। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলোর একটা জিস্ট বলে দিই। যেমন ধরেন ওজন কমাতে চান, ডায়াবেটিস থেকে ভালো হতে চান, শক্তি ফিরে পেতে চান, প্রেশার কমাতে চান, তারপর হচ্ছে যে ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে চান, পিসিওএস থেকে ভালো হতে চান, এই রিলেটেড ইডি ভালো হতে, যত যা আছে শুনেন, প্রথমে আমাদের রিয়েল ফুড খেতে হবে, হালাল তৈব খেতে হবে। রিয়েল ফুডগুলোর মধ্যে কি কি থাকতে পারে? যেমন সবজি, ডিম, মাছ, মাংস, ভালো তেল, ঘি। আর যদি ভাতও খান, ঢেকি চাটা লাল চাল। কোন লাল চালটা? যেটা জেনেটিক্যালি মডিফাইড না, যেটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত না, এবং যেটা ঢেকি ছাটা, যেটা মেশিনে করা না বা ফাইবার ফেলে দেওয়া হয়নি এমন, বা অর্গানিক স্টিল কাটস ওটস, হ্যাঁ, এগুলা। ঠিক আছে, আমি আগে জেনারেল পরামর্শ দিই, এরপরে আপনার পরীক্ষাটা আমি পরে আসতেছি। তো প্রিয় দর্শক, আপনি রিয়েল ফুড খান, আপনি 1 ভাগ খান, তা আপনি মাঝে মাঝে রোজা রাখুন, আপনি রেগুলার কায়িক শ্রম বা ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, আপনি আর্লি ঘুমাতে যান, আপনি ভোরে উঠুন, আপনি রোদ্রে যান, আপনি ঘাসে হাঁটুন, আপনি শ্বাসের ব্যায়াম করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি দুনিয়া আখেরাত সব কিছু পাইয়া যাবেন, এর ভিতরে সুস্থতা পাবেন। এখন যারা রুগী হয়ে গেছে, এখন ধরেন আপনি ওজন কমাতে পারছেন না, তখন আপনার ইনসুলিন লেভেলটা দেখা দরকার, আপনার হোমায়ার, তারপর হচ্ছে আপনার অবশ্যই সুগার লেভেলও দেখা দরকার, তারপরে টিজি এইচডিএল রেশিও দেখা দরকার, বা লিপিড প্রোফাইলটা দেখা দরকার, আপনার এইচডিএল কেমন, আপনার ট্রাইগ্লিসারাইড কেমন, টোটাল কোলেস্ট্রল, এগুলো দেখা দরকার, ভিটামিন ডি লেভেলটা দেখা দরকার, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যাদের ডায়াবেটিস তাদের সিপেপটাইড দেখা দরকার, বা মানে যারা ওজন কমাতে পারছে না তাদের ইনসুলিন কতটা তৈরি হচ্ছে সেটাও দেখা দরকার। আর যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছে তাদের সিরাম ক্রিয়েটিনিন, তাদের এসজিপিটি লেভেল, অর্থাৎ কিডনি, লিভার কি আছে। আর সবারই সিবিসি করা দরকার, যে রক্তের পরিমাণ কেমন আছে, বা কারো প্ল্যাটলেট কাউন্ট কারো বেশি কম আছে কিনা ইত্যাদি, বা অন্য কোনো অসুবিধা আছে কিনা হেমাটোলজিক্যাল, সেটাও একটু রুটিন চেকে দেখা দরকার। এখন কে ভাত খাবে কে খাবে না,
যার ইনসুলিন বেশি, এখন আমরা বললাম না ইনসুলিন কমালে ওজন কমাতে পারবে, সব কিছু পারবে, তাহলে ইনসুলিন কমাবেন কিভাবে? এটা একটা বিরাট ভালো প্রশ্ন না? তা আমি আপনার হয়ে প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিতেছি। সেটা হচ্ছে ইনসুলিন কমাতে হলে জানতে হবে ইনসুলিন বাড়ে কিভাবে। ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খেলে, চিনি জাতীয় যা আছে যা খান না কেন, এমনকি আর্টিফিশিয়াল সুগার যেটা খেতে মিষ্টি কিন্তু বলে এটা জিরো, কোনো ক্যালোরি নাই বা এটা কোনো সুগার না, বাট এটাকে বলে আর্টিফিশিয়াল সুগার, খেতে মিষ্টি কিন্তু সুগার না, মানে এগুলো কম খেতে হবে। এটা খাওয়া যাবে না। এটা সিরিয়াসলি খাওয়া যাবে না। এটা আপনার যে কাউকে বলবেন এটা খাওয়া যাবে না। তো এই যে খাবারগুলো যেগুলোতে ইনসুলিন বাড়ে, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, যাদের ইনসুলিন কম তারা কি এই খাবারগুলো বেশি খাবে? না আমি সেটা পরে আসছি, মানে ইনসুলিন বাড়ে কিভাবে, যে এই যে ওরা তো খাবে না, তোরা কি ইনসুলিন বাড়াইতে চায় নাকি? হ্যাঁ, তো ইনসুলিন বাড়ে হচ্ছে এইসব খাবারে, আর হচ্ছে টেনশন করলে আর রাত জাগলে, 3টা দিন। তাহলে কমাতে হলে কি করতে হবে? তাকে সবজি, ডিম, মাছ, মাংস খেতে হবে, তারপরে তাকে রোজা রাখতে হবে, কমবে, তার ব্যায়াম করতে হবে, কমবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। রোজার কথাটা বারবার আসছে। আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তারা হচ্ছে রোজা রেখে হয়তো আমরা এই ইয়েটা করলো, হয়তো আপনার যে প্রসেসটা করলেন। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, ধর্মাবলম্বী হিন্দুরা চমৎকার প্রশ্ন করেছেন। উপোস করে দেখেন, থাকতে পারে, অন্যদের ক্ষেত্রে আসলে এটা কিভাবে করা হ্যাঁ যায়? আমি একটা জিনিস এখানে খুব মজার, সেটা হলো পৃথিবীর এমন কোনো ধর্ম আছে যেখানে রোজা নাই? তো হয়তো ওরা বলে উপবাস, হয়তো বলে ভিন্ন ফাস্টিং, নামে। ভিন্ন নামে, কিন্তু রোজা সবখানে আছে। অতএব ধর্মীয়ভাবে যে যার জায়গা থেকে এটা করতে পারবে। আর বিদেশে ওরা বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা বলে টাইম রেস্ট্রিক্টেড ইটিং, বা কেউ ওয়াটার ফাস্টিং করে। তবে আধুনিক গবেষণাগুলো বলছে যে ড্রাই ফাস্টিং ইজ বেটার দেন ওয়াটার ফাস্টিং। মানে ধরেন আমি যদি ড্রাই ফাস্ট করি তাহলে 3 গুণ বেশি অটোফেজি হয়। ও প্রিয় দর্শক, অটোফেজি হচ্ছে জাপানি বিজ্ঞানী ওসমি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে জঞ্জালগুলো থাকে এটা পরিষ্কার কীভাবে হবে। তারপর আমাদের যেমন ধরেন অনেক প্রোটিন তৈরি হয় যেগুলো ডিফেক্টিভ, তা এই প্রোটিনটাকে আবার রিসাইকেল করে নতুন ব্যবহারযোগ্য প্রোটিনে রূপান্তর করে, এটা একটা অটোফেজি প্রক্রিয়া আছে। এবং অটোফেজির মানে মিনিং হলো আত্মভক্ষণ, নিজেকে নিজে খেয়ে ফেলা, অর্থাৎ খারাপ সেলগুলো যেগুলো নষ্ট অর্গানেল সেগুলোকে সে নষ্ট করে ভালো সেল দ্বারা এটাকে রিপ্লেস বা প্রতিস্থাপিত করা হয়, একটা খারাপটাকে দূরে সরিয়ে দিয়ে ভালোটা দিয়ে রিপ্লেস করা হয়। এটা খুবই মানে, আর অটোফেজির বা রোজা রাখলে যেটা হয় সেলুলার ডিটক্সিফিকেশন হয়, টক্সিনগুলো, ময়লা আবর্জনগুলো, ঝাংগুলো বের হতে সময় পায়। রোজা রাখলে ফ্যাট বার্নিং হয়, ইনফ্লামেশন কমে, প্রদাহ কমে। তাহলে মোট 60 থেকে 70টা রোগের যে মূল কারণ, যে ওজন বাড়া যেটা আপনি বললেন, এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত চর্বি জমা, আর হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ, আর হলো টক্সিসিটি। এই আর এর রেজাল্ট হচ্ছে এনার্জি কমে যায়, শক্তি কমে যাওয়া। এটা হলো বোঝা যায় যে শক্তি কমে যাচ্ছে। আমরা ওজন বাড়ার কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো মোটামুটি মোটা দাগের যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচিত, ভুক্তভোগী যারা বেশি আছে আমাদের দর্শকদের মধ্যে বা যারা জানতে চায় আর কি, জানার আগ্রহটার বিষয়ে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাব, সেটি হচ্ছে আমরা তখন স্বাস্থ্য বেশি নিয়ে কথা বললাম যে স্বাস্থ্য কম হলে কি সমস্যা হয়, সেটা নিয়ে যদি আমরা একটু ওই দিকে যাই, আমরা সংক্ষেপে যদি একটু বলেন আসলে স্বাস্থ্য কম হলে, ওজন কম হলে আসলে কি ধরনের প্রবলেমগুলো হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় অনেক দর্শক এতে খুশি হবে, কারণ আমি যত জায়গায় গিয়েছি আমার মনে হয় জীবনে প্রথম আপনাদের মতো যারা মেইন স্ট্রিম মিডিয়াতে আছে, এই প্রথম আমাকে কেউ ওজন বাড়ানোর পরামর্শ জানতে চেয়েছে। সবাই শুধু ওজন কমানোর জন্যই বলে। তো প্রিয় দর্শক, আমি ভূমিকাতেই বলে রেখেছি যে কোন ওজন ভালো, কোন ওজন খারাপ। তা আমরা কি করব, ফ্যাট বার্ন করে আমাকে মাসেল বিল্ড করতে হবে। তো যারা মানে ওজন কম তাদের ওজন বাড়ানোর একটা সহজ তরিকা হচ্ছে তাকে অবশ্যই ওজন নিয়ে, অর্থাৎ জিম করতে হবে। তার মানে সে বডি বিল্ডার হবে না, কিন্তু সে জিম করবে, খেয়াল করছেন, মানে মাসেল বিল্ডিং, ব্যায়াম করবে। যেহেতু এই পয়েন্টটা আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্য দর্শকদের একটু পরিষ্কার যদি করেন, আসলে অনেকে জিম করা মানেই, শরীরচর্চা মানেই স্বাস্থ্যকে অনেক শক্ত করে ফেলা মনে করে। আসলে স্বাস্থ্য সচেতন যারা, তারা আসলে, আপনি একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে এই মোটা অথবা স্বাস্থ্য বেশি অথবা মোটা না বলি আমরা, স্বাস্থ্য বেশি অথবা কম নিয়ে অনেক রোগীর সঙ্গে কথা বলেছেন। আসলে এই জিম অথবা হচ্ছে ব্যায়ামটা কি ধরনের হওয়া উচিত? না এক্স্যাক্টলি, তা আপনি যেটা জানতে চাইছেন আমি বলি, হয়েছে কি, মানে জিম করা যেটা বলতে বুঝি, অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন পর পরে একটা প্রতিযোগিতা হয়, ওখানে দেখবেন অনেকেই সেই প্রতিযোগিতাতে খুব স্বল্প পোশাকে খুব অংশগ্রহণ করে, গায়ে অনেক কিছু মেখে টেকে এবং বেশ প্রদর্শনীমূলক।
তো এইটাতে আবার ওর মাসেল কার কোনটা কত বড়, হ্যাঁ, সাইজ টাইজ, এগুলো ওর অনেক ক্যাটাগরি আছে, মাসেলের টোন কেমন, কতটা ম্যাচিউর, ভেইনগুলো কেমন প্রমিনেন্ট ইত্যাদি অনেকগুলো বিষয়ের উপর ওরা মার্কিংস করে ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। ওরাই হচ্ছে বডি বিল্ডার পুরস্কার পায় বিভিন্ন ক্যাটাগরিতে, হ্যাঁ, কেউ মিস্টার বাংলাদেশ হয়, হ্যাঁ, কেউ আপার বডি নিয়ে কাজ করে এরকম। তো এখন আমরা অনেকেই মনে করি, আমারও মনে হয় এরকম হইতে হবে, এই ব্যাপারটা এরকম না। আর যদি প্রশ্ন করেন যে এটা স্বাস্থ্যকর কিনা, আমি বলবো সত্যি কথা হলো স্বাস্থ্যকর না, এমনকি জীবনের জন্য অনেক সময় হুমকি। দেখেন কিছুদিন আগে মাত্র 36 বছরে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে এরকম। তারপরে অনেকেরই টেস্টোস্টেরন এখন জিরো আসছে, একটা লোকের টেস্টোস্টেরন জিরো আসছে, তাকে ডাক্তার বলে দিছে আমার পরিচিতই যে 2 বছর সে যেন আর এসব না করে। অনেকে কি করে, স্টেরয়েড নেয়, টেস্টোস্টেরন নেয়, বিভিন্ন সাপ্লিমেন্টগুলো নেয়, অনেক সময় প্রোটিনগুলো খায় যেগুলো অর্গানিক না, হ্যাঁ, এবং এত বড় বড় কৌটা মানে অল্প দামে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু অর্গানিক প্রোটিন তো অল্প একটু অনেক দাম হবে। তার মানে জীবনের ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে এবং অনেকেরই পুরুষত্ব নষ্ট হচ্ছে, অনেকেরই সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যতই সতর্ক করছি, আসলে যে যেটা নিয়ে আছে ও অন্য কথা শুনতে রাজি হয় না। তারা বলে যে হ্যাঁ আমি অল্প খাই, এই খাই সেই খাই, বাট ইন দ্য লং রান তারা সাফার করবে, কিন্তু এখন বুঝতেছে না, বরং আমাদেরকে তারা খারাপ বা শত্রু মনে করছে, হ্যাঁ, মনে করছে যে ও এত কথা বলে কেন, হ্যাঁ, এরকম। তো ওরা আসলে বুঝতেছে না ওদের ভালোটা। বাট আমরা কি করব, আমরা ওয়েট লিফটিং করব, জিম করব, কোন ব্যায়াম করবো। দেখেন কোন ব্যায়াম আপনি জিজ্ঞেস করলেন, তো একটা মানুষ, আমি কয়টা ব্যায়াম করি দেখেন, আমি জিম এক্সারসাইজগুলো কিন্তু করি, আমি ইয়োগা করি, তারপর স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো সেগুলো করি, আমি মাসাজ করাই, কারণ হচ্ছে এই যে ফাঁসার যত্ন নেওয়া দরকার। ইয়োগা টাইপ কিছু ব্যায়াম আছে যেগুলো ফাঁসার জন্য দরকার। তারপর হচ্ছে আমি টেনিস খেলি, আমি ব্যাডমিন্টন খেলি, ঠিক আছে। তো আমার মনে খেলাধুলা, আমি আবার দৌড়াই, তো এই তার মানে কি আমি অনেকগুলো কাজ করছি। এখন আমি সুইমিংও সুযোগ পেলে করি, যখন সুযোগ পাই, এখন ইদানিং করা হচ্ছে না। তো একটা লোকের করা উচিত হচ্ছে তার মাঝে মাঝে হয়তো সুইমিং করা উচিত, কখনো সাইক্লিং করা উচিত, একটু রানিং জগিং করা উচিত, একটু জিম করা উচিত, একটু ইয়োগা করা উচিত, বা কোনো একটা খেলাধুলা করা উচিত। এখন সে একসঙ্গে সব করতে পারবে না, তার একটা ফোকাস থাকতে হবে, যে সে হয় একটা খেলা খেলবে, তার সঙ্গে সে আগে পরে একটু ওয়ার্ম আপ করবে, মাঝে মাঝে এক সপ্তাহে মানে একটা রুটিন মেইনটেইন করা, 2-3 দিন একটু সে ওয়েট ট্রেনিং করবে অল্প সময়ের জন্য। কারণ হচ্ছে আমার যেমন হার্ট রেট বাড়ানো কমানো খুব ইম্পর্টেন্ট, আমার যেমন মাসেল পাওয়ার বাড়ানো খুব ইম্পর্টেন্ট, আমার যেন ফ্লেক্সিবিলিটি ধরে রাখা ইম্পর্টেন্ট, আমার জয়েন্টের স্বাস্থ্য, আমার মোবিলিটি ধরে রাখা যেমন ইম্পর্টেন্ট, আমার আবার যে পোস্চার ঠিক রাখাও কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন, এক একটা কিন্তু এক একটা পারপাস সার্ভ করছে। শুধু দৌড়িয়ে সব সম্ভব না, শুধু খেলেও সব সম্ভব না, এটার কম্বিনেশন। এবং যারা প্রফেশনাল অ্যাথলেট তারা সবই করে। প্রফেশনাল অ্যাথলেটরা ওই কোল্ড থেরাপিও করে, বরফেও যায়, হ্যাঁ, তারা তাদের ভিটামিন ডি লেভেলও ভালো দেখবেন যারা প্রফেশনালি কাজ করছে, তারা আবার স্ট্রেংথ ট্রেনিং করে, তারা আবার ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করে, সব কিছু করে। একটা ভালো অ্যাথলেট হতে হলে এগুলো সব করতে হবে, কিন্তু এটা হয়তো আমরা জানি না। তো একটু ওজন বাড়াবে কীভাবে, এটা একটু শেষ করি উত্তরটা। সেটা হচ্ছে ভালো প্রোটিন খেতে হবে, যে 1.5 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট। ধরেন আপনার ওজন 60, আপনি 70 কেজিতে আসতে চান হেলদিভাবে, তা আপনি প্রায় 90 থেকে 120 গ্রামের ভিতরে প্রোটিন খেতে হবে প্রতিদিন। একটা ডিমে 4 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম মাছে সাধারণত 22 গ্রাম, 100 গ্রাম মাংসে 24 গ্রাম, মাংসর ভেদে একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তাহলে মোট 90 থেকে 120 গ্রাম মনে থাকবে। এই প্রোটিনটা খেতে হবে, সঙ্গে ফাইবার এবং গুড কার্বস খেতে হবে, যেমন ব্ল্যাক রাইস। আর হচ্ছে তাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, আর রেগুলার সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন একেবারে স্পেসিফিক জিম ওয়ার্কআউট করতে হবে। এইভাবে সে বছরখানিক করতে হবে, তাতে হয়তো 2-4 কেজি বাড়তে পারে। মানে ওজন বাড়ানো আসলেই কঠিন স্বাস্থ্যকরভাবে, স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো কঠিন, কমানো সহজ। আপনি 1 মাসে 10 কেজি কমাতে পারবেন, ওজন বাড়ানোটা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো আসলেই কঠিন। আমি আসলে আপনার কাছে জানতেই চাইতাম যে আসলে কিভাবে খাবার একজন মানুষ খেলে হচ্ছে স্বাস্থ্যকর ভাবে হতে। অলরেডি আপনি বলে ফেলেছেন, কারণ আমরা যে কোনো কিছু স্বাস্থ্যকর ভাবেই করব, স্বাস্থ্য নষ্ট করে আমরা কিছু করব না। এখন আপনি যদি আমাকে 1 কোটি টাকা দেন যে ভাই তুমি একবার একটু বডি কম্পিটিশনে যাও, আমি যাব না ভাই। আর যদি আমি যাই ধরেন এই ফিগার নিয়ে, বা ওই ওদের যা ব্যবহার করে ওসব না করে যদি যাই, তো সবাই হাসবে। সচেতনভাবে কোনো একজন 1 বছর চললেন, স্বাস্থ্যের একটা ভালো দিকে উনি আসলেন, উনি হচ্ছে পজিটিভ ফিডব্যাকও পেলেন, সেই ক্ষেত্রে যেইভাবে স্ট্রিক্টলি উনি 1 বছর চলেছেন, পরবর্তী সময় কি একইভাবে চলতে হবে নাকি তার কিছু চেঞ্জেস আসবে? মেইনটেনিং এ আপনি অনেক রকম মেইনটেনিং আছে।
আপনি কার্ব স্পেসিং করে মেনটেনিং করতে পারেন, বা প্রতিদিন অল্প কার্বস খেয়ে মেনটেনিং করতে পারেন, মাঝে মাঝে কার্বস ছেড়ে মেনটেনিং করতে পারেন, মাঝে মাঝে রোজা রেখে মেনটেন করতে পারেন, মাঝে মাঝে ওয়াটার ফাস্টিং করে মেনটেন করতে পারেন। কখনো হয়তো আপনি ভালো ব্যায়াম করতে পারেন, রোজা রেখে পোষায় দিলেন, কোনো দিন একটু বেশি খাইয়ে ফেললেন, তো আপনি কয়েকটা দিন একটু কমায় খাইলেন। এইভাবে অনেক হাজারটা উপায় আছে যে মেনটেন করার। এমনকি আপনি ধরেন মাঝে মাঝে আপনার শখ হইলো একটা কেক খেলেন, অসুবিধা নেই, কিন্তু আপনি পরে এটাকে রোজা রেখে রেখে আস্তে আস্তে এটা মানে এটাকে আপনার বার্ন করে ফেলতে হবে। একটা মানে জিনিস একটা ভুল করে ফেললে বা খেয়ে ফেললে সেটা হচ্ছে বা অতিরিক্ত প্রোটিন হয়ে গেলে ধরেন সেটা আমি কমিয়ে একটা না। কথা বলি, যেমন ধরেন একটা লোক, আমরা যেটা বলি সয়াবিন তেল খাচ্ছে, তারপর হচ্ছে সাদা ভাত খাচ্ছে, সাদা রুটি খাচ্ছে, প্রচুর, তাও দেখেন সে এখনো জীবিত, হয়তো ওষুধ খাচ্ছে 12-14টা, কিন্তু তার বয়স 70, সে তো মরে যায়নি, মরে গেছে। তা আমরা যারা হেলথ সচেতন, তারা কি একদিন খেলে মরে যাব নাকি? বুঝতে পারছেন? বড় জোর খুব খারাপ কিছু খেলে হয়তো ডায়রিয়া হবে ইত্যাদি, এই জন্য আমরা ভয় পাই। হ্যাঁ, কিন্তু এরা আবার কি করে, একটা ওষুধও খেতে ভয় পায়। এটা আরেক ধরনের, মনে করেন যে তার ভিতরে এক্সট্রিমিজম চলে আসতেছে। এখন একটা লোক 70 বছরের 30 বছর ওষুধ খাইছে, এখনো মরে নাই, আর আপনি মাত্র একটা ওষুধ খাইতে ভয় পাইতেছেন। ব্যাপারটা বুঝছেন যে যখন দরকার হবে তখন তো একটা দুটো ওষুধ লাগলে খেতে হবে। তো অনেকে আমার সম্পর্কেও ভুল বোঝে, আমি মনে হয় ওষুধের বিরুদ্ধে দাঁড়াইছি। আমি ওষুধের বিরুদ্ধে দাঁড়াইনি, আমি বরং ওষুধ থেকে আপনাদের বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু প্রয়োজনে ওষুধ আমিও লিখতে পারবো, আমার সেই সার্টিফিকেশনও আছে, আমি একজন MBBS ডাক্তার, রেজিস্টার্ড ডক্টর, তো আমি চাইলে ওষুধ লিখতে পারি, কিন্তু আমি ওষুধ থেকে আপনাদের বাঁচাতে চাই, এটা হচ্ছে সমস্যা। কারণ দীর্ঘমেয়াদী ওষুধের ক্ষতি আমরা এখন সবাই জানি। এখন রুগীরাও সচেতন, ব্যথার ওষুধ কয়েকদিন খেয়ে বলে কি খাইছে, আমার কিডনির পরীক্ষা করে দেখতে হবে, বুঝে যে ব্যথার ওষুধ বেশি খেলে লিভার নষ্ট হতে পারে, কিডনি নষ্ট, এই জ্ঞানটা তাদের ভিতরে আসছে। ঠিক একইভাবে মানুষ আস্তে আস্তে প্রেশারের ওষুধ দীর্ঘমেয়াদে ক্ষতিকর, ডায়াবেটিসের ওষুধ দীর্ঘমেয়াদে ক্ষতিকর, ওজন কমানোর ওষুধ ক্ষতিকর, মানে কেমিক্যাল বেশি মাত্রায় রেগুলার ব্যবহার করা ক্ষতিকর, মানুষ বুঝবে। যেমন মানুষ প্রসেসড ফুড বুঝতে পারছে। আপনি জানেন যে আমেরিকা এখন বলতেছে সবাইকে রিয়েল ফুড খেতে। ওরা একদম বলছে যে প্যাকেটের খাবার তোমরা খাবা না, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাবা না, অ্যাডেড সুগার খাবা না, জেনেটিক্যালি মডিফাইড বা যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ইনডিউসড, মানে যেটা ন্যাচারাল না সেটা আমাদের খেতে, রিয়েলটা খেতে বসে। তার কারণ কি? তারা এটা কেন করেছে জানেন? তারা এত সহজে এটা করেনি, ওদের আর্মিতে লোক পাচ্ছে না নিতে। বাচ্চারা সব তিনজনের মধ্যে একজন প্রি ডায়াবেটিস, সকল বাচ্চা যাদের আমেরিকায়, মানে যাদের মনে করেন যে ওরা টার্গেট করতেছে। তো এখন ওরা তো বাধ্য হয়ে এটা চেঞ্জ করছে। যে কেন হলো? তো দেখছে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, যেটাকে আমরা স্যাড ডায়েট বলতাম, ওইটা ফলো করে তাদের আজকে এই পরিণতি হয়েছে। বর্তমান আর ভবিষ্যৎ চিন্তা করে যে তারা তো কিছুদিন পর আমরা আর্মিতে লোক পাবো না, তা আমরা কার সাথে কেমনে যুদ্ধ করব? আমরা আর্মিতে তখন বিদেশি লোক দিয়ে করাইতে হবে, তো সেটা তো কোনো নিরাপদ হবে না। ব্যাপারটা সবকিছু চিন্তা করে এক্স্যাক্টলি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা যে এতদিন ধরে এটা বলে আসছি, তখন সবাই আমাদের বিরোধিতা করেছে। এখন তারা বলেছে যে আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে ফলো করি, আমরা আমেরিকাকে ফলো করি, ওদের ফুড পিরামিড ফলো করি, ডাক্তার এটা বলে এসেছে। এখন দেখার বিষয় যে ডাক্তাররা এখন কি বলে। আমরা জাহির অনেক কথা আপনার কাছ থেকে জানতে পারলাম, আমাদের দর্শকরাও কালের কণ্ঠের মাধ্যমে আশা করি জানতে পেরেছে। একবারে আমরা শেষের দিকে চলে এসেছি। যদি আমাদের দর্শকদের জন্য আপনার স্বাস্থ্য সচেতন থাকার জন্য, জীবনটাকে সুস্থকর করে তোলার জন্য আমরা আজকে আমাদের শিরোনাম রেখেছিলাম ওজন কমানোর মূল মন্ত্র স্বাস্থ্য সচেতন খাদ্য, এই বিষয়ে একবার সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু। প্রথমে কালের কণ্ঠের পুরো টিমকে আমার পক্ষ থেকে, যারা ক্যামেরার সামনে পিছনে সবাইকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আর প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে প্রোগ্রামটি শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমরা দেখেন, যদি মুসলিম হিসেবে কোরআন হাদিসকে ফলো করি, তাহলে আমরা রোজা রাখবো, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, হ্যাঁ, আমরা অতিরিক্ত খাবো না। আর আমরা যদি আমাদের পূর্বপুরুষকে ফলো করি, তারা 12-14 ঘন্টা কাজ করেছেন, তারা হয়তো দুবেলা খেয়েছেন, কখনো খেতে পাননি সঠিকভাবে, আর তারা আর্লি ঘুমাইছেন, তারা ভোরে উঠছেন, তারা রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন। তা আমরা যদি বিজ্ঞানকে ফলো করি, তাহলে দেখেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, হ্যাঁ, আপনার ইনফ্লামেশন কমাতে হবে, টক্সিসিটি কমাতে হবে, সেগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে, ভিটামিন ডি লেভেল ভালো রাখতে হবে। আমরা যদি সব কিছুকে সমন্বয় করি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর অতিরিক্ত ওজন আমাদের জন্য মোটেই ভালো না। তো ওজন কমানোর জন্য প্রিয় দর্শক, জাস্ট সুস্থ খান, অল্প খান, রেগুলার ব্যায়াম করেন, মাঝে মাঝে রোজা রাখেন, আর্লি ঘুমান, ভোরে ওঠেন, বিন্দাস থাকেন, হাসি খুশি থাকেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন। আমাদের সঙ্গে শুরু থেকেই আজকের এই যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে, বাড়তি ওজন কমানো, ডায়াবেটিস,
যৌন অক্ষমতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ইন ডিটেলস কিন্তু আপনাদের জন্য আমাদের আজকের অতিথি বলে গিয়েছেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জহিরুল ইসলাম। কালের কণ্ঠের সঙ্গেই থাকুন, দেখা হবে অন্য আয়োজনে।